নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তৃণাঙ্কুর, আজের চতুর্থ পর্ব। সত্যি মনে পড়ে ইসমাইলপুর থেকে সাবরে আসছি ঘোড়ায়, ভাবতে ভাবতে নোট করতে করতে। কার্তিক আগুন জ্বাললে সাবর স্টেশনে। সে জিনিস আজ শেষ হলো। যখন পথের পাঁচালী ছাপা হয়েছিল তখনও অপরাজিত ছিল, বেশিটাই বাকি ছিল। কিন্তু আজ আর কিছু নেই। রাত্রির অন্ধকার, চাঁদ ডুবে গিয়েছে, শহরের গোলমাল থেমেছে। আমি লিখতে লিখতে বহু দূরের অন্ধকার আকাশের জলজলে নক্ষত্রদের দিকে চেয়ে দেখছি। জীবন দেবতার কি ইঙ্গিত! যেন আগুনের আখরে আকাশের অন্ধকার পটে লেখা, বিদায় বন্ধুদল, বিদায়। আজ সকালে মহিমবাবু এসে অনেকক্ষণ বসেছিল। তারপর স্কুল থেকে গেলাম ইউনিভার্সিটিতে এক্সামিনার্স মিটিংয়ে। বেরিয়ে আমি ও সুনীতিবাবু দুজনে গেলাম লিবার্টি অফিসে। টমসন সাহেব সেদিন অ্যালবার্ট হলের বক্তৃতায় পথের পাঁচালীর উল্লেখ করেছেন। নিহার রায়ের মুখে শুনে একখানা কাগজ আনিয়ে নিলাম। তারপর বাসে উঠে সজনীর বাড়ি। সেখান থেকে ফিরে স্যাম্পল কাগজখানা দেখাই মাত্র শেষ করলাম। স্কুলে দেবব্রত খাতা দেখাতে কাজ ঘেঁষে দাঁড়িয়েছে ও বেলা। তাকে বললাম, তুই আমার ছেলে তো? সে বললে একটু সলজ্জ হেসে, হ্যাঁ। ও কখনো এ কথা বলেনি এর আগে, তাই আজ আনন্দে মনটা পূর্ণ হয়ে আছে সারা দিন। আজ রাত্রে অপরাজিত বইয়ের দ্বিতীয় খণ্ডটা সজনীর কাছ থেকে আনলাম। আজ সকালেই বই বার হয়েছে। অনেক রাত পর্যন্ত বসে থেকে চা খেয়ে ও গল্পগুজব করে চলে এলাম। দ্বিজরাজ জানা মারা গিয়েছে বলে সকালে ছুটি হলো। বেরিয়ে আমি, যতীনবাবু ও ক্ষেত্রবাবু ওয়াছেল মোল্লার দোকানে ও নিউ মার্কেটে বেড়ালাম। সেখান থেকে ইউনিভার্সিটি গেলাম কাগজের খোঁজে। কাগজ পেলাম না। বীরেনবাবুও ছিল। বেরিয়ে বাসায় এসে একটু ঘুমোনো গেল। এখন রাত, সিঁদুরে মেঘ হয়েছে। মনটা কেমন একটা বিষাদে পরিপূর্ণ। মনটা শূন্য হয়ে গিয়েছে। অপু, দুর্গা, সর্বজয়া, কাজল, লীলা, পটু, বিনি এরা সব আজ মনের বাইরে চলে গিয়েছে। কতকালের সহচর সহচরী সব। সেই ইসমাইলপুরে এমন সব চৈত্র অপরাহ্নে ওয়াইড ওয়ার্ল্ড পড়ার দিনগুলো থেকে ওরা আমার মনের মধ্যে ছিল। কাল একেবারে চলে গিয়েছে। ওদের বিরহ অতি দুঃসহ হয়ে উঠেছে। এর আগে কদিন মনটা ছিল নিরানন্দ। কেবল গৌরীপুরের মাঠে যেদিন পিকনিক করতে যাই আমরা, সেই দিনটাতে আনন্দ পেয়েছিলাম। সেই আধজ্যোৎস্না আধো আঁধার রাত্রে তালবনের ধারে পুকুর পাড়ে বসে কত কি গল্প। কতকাল ওসব কথা মনে থাকবে। কাল রাত্রে সাহিত্য সেবক সমিতিতে সভাপতি ছিলাম। অচিন্ত একটা গল্প পড়লে, গল্পটা মন্দ হয়নি। সেখান থেকে বেরিয়ে অনাথ ভাণ্ডারের থিয়েটার দেখতে যাব কথা ছিল, কিন্তু অবনীবাবু, সুকুমার ও শৈলেনবাবুর সঙ্গে জমে গিয়ে রাত 11টা পর্যন্ত ঋষিকেশ লাহাদের বাড়ির সামনের পার্কটাতে আড্ডা দিলাম। সেখান থেকে বার হয়ে বাসায় ফিরলাম অনেক রাতে। আজ বেলা 4টের ট্রেনে শ্রীরামপুরে গেলাম। সেখানে আনন্দ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে হবে। ছেলেরা ওখান থেকে এসেছিল। অবনীবাবুকে সঙ্গে নেব বলে ডাকতে গেলাম, পেলাম না। ঝনঝন করছে দুপুরের রোদ, কিন্তু একটু পরে বেশ মেঘ করে এলো। শ্রীরামপুরে শ্রী লীলারানী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নিয়ে গেল। লীলারানী দেবী লেখিকা, কল্লোল ও উপাসনায় লেখেন। ওপরের বারান্দাতে তিনি বরফ দিয়ে শরবত তৈরি করে খাওয়ালেন ও জল খাবার দিলেন। তাঁর সঙ্গে সাহিত্য সম্পর্কে আলোচনা করলাম। এদের বাড়ির কাছেই খুকির শ্বশুর বাড়ি। একবার সাক্ষাৎ করবার ইচ্ছা ছিল, লোকও পাঠালাম,
কিন্তু লোক ফিরে এসে বললে কারোর সঙ্গে দেখা হলো না। সভায় যখন আসছি ওদের বাড়িটা দেখলাম, ভাঙা দোতলা বাড়ি, একটা কয়লার গোলার পাশ দিয়ে পথ। সভার কার্য শেষে আবার ভুরি ভোজনের ব্যবস্থা। সমবেত ভদ্রলোকেরা আমাকে একটা বড় লোকের বাড়ির দোতলার হলে নিয়ে গেলেন। সেখানেই একটা বড় শ্বেত পাথরের টেবিলে নানা রকম ফল মূল মিষ্টান্ন শরবত সাজানো। হ্যাঁ, এত খাই কি করে? এই শ্রীমতী লীলারানী দেবীর ওখান থেকে খেয়ে আসছি, কে সে কথা শোনে? আনাতোল ফ্রান্সের প্রকিউরেটর অব জুডিয়া গল্পটি খেতে খেতে ওদের কাছে করলুম রসের বৈচিত্র্য ও কোয়ান্টনেস হিসেবে। ওরা ট্রেনে তুলে দিয়ে গেল। ট্রেনে একটা লোকের সঙ্গে আলাপ হলো। বাড়ি জিরেট বলাগড়। বিড়ি খাওয়ালে, অনেক গল্পগুজব করলে। হাওড়া স্টেশন থেকে হেঁটে বাসায় এলাম। পথে পানিতরের বামন দাস দত্তের সঙ্গে দেখা। আজ 1 মে, একটা স্মরণীয় দিন। আজকে সবার জন্য বা এইসব আদরের জন্য নয়, আজ 13 বছর থেকে সেই 1 মেতে। কিন্তু সে কথা আমিই জানি, আর কেউ জানে না, জানবার কথাও নয়, বলবও না কাউকে। বেশ হাওয়া। বাসায় এসে বারান্দায় বিছানা পেতে শুয়ে রইলাম। আজ মনে একটা অপূর্ব আনন্দ পেলাম। অনেক কাল পরে মনে পড়ে গেল বাল্যে দুপুরে আহার সেরে এইসব দিনে বাড়ির পেছনে বাঁশবনে মুখ ধুয়ে আসতাম। বাঁশবনে গিয়ে আঁচালে তবে মনে একটা আনন্দ আসত। কি তুচ্ছ জিনিস, কিন্তু একদিন ও থেকে কি গভীর আনন্দই পেয়েছি। সেই ভিটে, সেই গ্রাম আজও তেমনি আছে। আমি কেবল বদলে গিয়েছি। আজ রবিবার ফণি কাকারা তাড়াতাড়ি করছে এত রাত্রে হরিরায়ের বাড়িতে তাস খেলতে যাবে বলে। আনন্দ করছে ঝিটকি পোতার বাঁড়ে বড় রুই মাছের বাজ হচ্ছে বলে। হাটে আজ মাছ সস্তা হয়েছে বলে। আমিও যদি গ্রামে থাকতুম, আমিও ও থেকে আনন্দ পেতুম ওদেরই মতন। কিন্তু আমি বদলে গিয়েছি একেবারেই। সফিস্টিকেটেড হয়ে পড়েছি, হ্যাম্পার্ড হচ্ছি। দৃষ্টির স্বচ্ছতা নষ্ট হয়নি বলে এখনো এসব বুঝতে পারি। আকাশের অগণ্য তারায় তারায় কত দেবলোক, কত পৃথিবী, কত জগৎ, কত অগণিত প্রাণীকুল, কত দেবশিশু। আনন্দের কি মহান অসীম ভাণ্ডার। দুঃখ যত বৃহৎ তাদের, আনন্দ তত বৃহৎ। এই ভেবেই চৈতন্যের প্রসারতা শুধু আমার আজ রাত্রে। আজ সকালে উঠতে দেরি হয়ে গিয়েছিল, কারণ কাল অনেক রাত্রে দমদম থেকে ফিরেছি। সেখানেই রাত্রে খেলাম। আগামী রবিবারে আউটিংয়ের নকশা করলাম। তারপর আমি আর নীরদবাবু মোটরে ফিরেছি। আজ এইমাত্র সাহেবের ওখান থেকে আসছি। সাহেব একটু দমে গিয়েছে। আমি ফণিবাবুর সঙ্গে ওটা মিটিয়ে ফেলতে বললুম। কনভেন্ট রোডটা অন্ধকার, এখানে ওখানে জুঁই ও মালতীর সুগন্ধ। আজ আকাশ বেশ পরিষ্কার, নক্ষত্রে ভরা। ভগবানের কাছে প্রার্থনা করলুম সাহেবের হাঙ্গামাটা যেন মিটে যায়। একটা কথা মনে হচ্ছে, মানুষের মনের ব্যাপকতা যত বাড়বে ততই সে পূর্ণ মনুষ্যত্বকে লাভ করবে। এমন সব মানুষ জীবনে কতই দেখলাম, তাদের মনের সতর্কতা, চৈতন্যের ব্যাপকতা বড়ই কম। এত কম যে আহার বিহার ও অর্থোপার্জনের বাইরে যে আর কিছু আছে তা তারা ভাবতে পারে না। জ্ঞান বলো, বিজ্ঞান বলো, আর্ট বলো, সাহিত্য বলো, এসবের কোনো মূল্য নেই তাদের কাছে। এমনকি স্নেহ, প্রেম, কল্পনা, বন্ধুত্ব এসবও তাদের অজ্ঞাত। লয়্যালটিকে তারা ভীরুতা ভাবে, স্নেহকে দুর্বলতা ভাবে। ফণিবাবু একজন এই ধরনের মানুষ। এসব লোকের নির্বুদ্ধিতা আমি বরদাস্ত করতে পারিনি একেবারেই। মূর্খতারও একটা সীমা আছে, এদের তাও নেই। সে যাক, এই চৈতন্যের ব্যাপকতার কথা বলছিলাম। এই মুক্ত প্রকৃতি, সবুজ ঘাসে মোড়া ঢালু নদী তীর, কাশবন, শিমুল বন, পাখির ডাক, নীল পর্বতমালা, অকুল সমুদ্র, অজানা মহাদেশ,
এই হাসিমুখ বালক বালিকা, সুন্দরী তরুণী, স্নেহময়ী পত্নী, উদার বন্ধু, অসহায় দরিদ্র দল, এই বিরাট মানবজাতির অদ্ভুত ইতিহাস, উত্থান পতন, রাজনীতির ও সমাজনীতির বিবর্তন, এই বিরাট নক্ষত্র জগৎ, গ্রহ উপগ্রহ, নীহারিকা, ধূমকেতু, উল্কা, জানা অজানা জাগতিক শক্তি, এই এক্স রে, বিদ্যুৎ, ইনভিজিবল রেজ, হাই পেনিট্রেটিং রেডিয়েশন, ওই মৃত্যুপারের দেশ, মৃত্যুপারের বিরাট জীবন, এই রহস্যের স্পন্দমান অসীম অদ্ভুত জীবন রহস্য, এই সৌন্দর্য, এই বিরাটতা, এই কল্পনার মহনীয়তা, এসবে যারা মুগ্ধ না হয়, গরু মহিষের মতো ঘাসদানা পেলেই সন্তুষ্ট থাকে, যারা এই রহস্যময় অসীমতার সম্বন্ধে অজ্ঞ, নিদ্রিত ও উদাসীন রইল, সে হতভাগ্যগণ শাশ্বত ভিখারি। তাদের দৈন্য কে দূর করতে পারবে? মানুষের মন যত উদার হবে, যত সে নিজের চৈতন্যকে বিশ্বের সব দিকে প্রসারিত করে দিতে পারবে, অনুর চেয়ে অনু, মহানের চেয়েও মহান, বিশ্ববস্তুর প্রতি আত্মবুদ্ধিকে যত জাগ্রত করে তুলতে পারবে, সে শুধু নিজের উপকার করবে না, নিজের মধ্যে দিয়ে সে শতাব্দীর সঞ্চিত অন্ধকার জাল ও জড়তাকে প্রতিভার ও দিব্যদৃষ্টির আলোকে প্রসারিত করে দিয়ে যাবে। এই সত্য, সত্য নিত্যকালের মশালচি। সেদিন চারু বিশ্বাসের বাড়িতে অনেক রাত পর্যন্ত মিটিং হলো। রাত 10টার পরে সেখান থেকে রওনা হয়ে আসতে গিয়ে লাউডন স্ট্রিটের মোড়ে একটা টায়ার গেল ফেটে। মৌলালির মোড়ে আবার মহরমের বেজায় ভিড়। অনেক কষ্টে রাত্রে বাড়ি পৌঁছলাম। ভোরে স্নান সেরে বসে আছি, নীরদবাবু গাড়ি নিয়ে এলেন। চা পান করে দমদম থেকে বেরুনো গেল। বনগার পথে এ গাড়িরও একখানা টায়ার গেল। বনগায় পৌঁছে বাজার করে বেলেডাঙ্গা পৌঁছতে বেলা 9টা। বটতলায় গিয়ে কাঠ কুড়িয়ে সবাই মিলে রেঁধে খেলাম। শ্যামাচরণ দাদাদের বাড়ি এলাম। সেখান থেকে নৌকো করে নকুদুলের ঘাট পর্যন্ত বেড়ালুম। সবাইপুরে ঘাটে স্নান করলুম। তারপর সেদিন রাত্রে দমদমাতে ফিরে খেয়ে আবার এলুম বাসাতে। এবার বাড়ি গিয়ে বড় গোলমাল। কদিন বেশ কেটেছিল। শ্যামাচরণ দাদার স্ত্রীর স্নেহ বড় উপভোগ করেছি। বৌদি বড় ভালো মেয়ে, আমার শ্রদ্ধা হয়েছে। বর্ষা বাদলের দিনে পুঁটি দিদির বাড়ি গরু বাছুরের সঙ্গে এক ঘরে বাস করে মনটা খিঁচড়ে রয়েছে। ওখানে এবার তুফান ঠাকরুন মারা গেলেন। আসবার আগের দিন তাঁর শ্রাদ্ধ হলো। রোজ বিকেলে বকুলতলায় বসতুম। জগা ছড়া বলতো, অসন বসন রণে সদামানি পরাজয়, দু নয়নে বাড়িধারা গঙ্গা যমুনা বয়, কথায় কথায় তুমি যেতে বলো জমালয়, ইত্যাদি। ছেলে মানুষের মুখে বেশ লাগতো। কিছুদিন কলকাতা গিয়ে রইলাম। একদিন নিহার রায়ের ওখানে গেলাম। সেখানে তার অনেক বন্ধু বান্ধব বসে আছে। অপরাজিত সম্পর্কে অনেক কথাবার্তা হলো। নিহার বললে, অপরাজিত একটা গ্রেট বুক। আমি এদের এই কথাই বলছিলাম আপনি আসবার আগে। দুর্জটিবাবুর বাড়িতে একদিন অপরাজিত নিয়ে আলোচনা হলো আমার সঙ্গে। ভদ্রলোক অনেক জায়গায় দাগ দিয়ে পড়েছেন, মার্জিনে নোট লিখে। তারপর নীরদের বাড়িতে চা পার্টি উপলক্ষে সুনীতিবাবু ও রঙিন হালদারের সঙ্গে সে সম্বন্ধে অনেক কথা হলো। রবিবারে গেছিলাম, আবার পরের রবিবারে ফিরি। সেদিন রানাঘাটে নেমে কি ভয়ানক বর্ষা। গোপালনগরে নামলাম অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে দিয়ে। অতি কষ্টে গাড়ি জোগাড় করে ফিরলাম। হাটবার সুশীলবাবু একটা মোট পাঠিয়েছিলেন শ্যামাচরণ দাদাদের জন্যে, সেটা তাঁদের দিলাম। কাল খুব গুমোট হয়েছিল। বিকালে জেলি সরলা এরা পড়তে এলো। বকুলতলায় চেয়ার পেতে বসে খুকুর সঙ্গে খুব গল্প করলুম। রিমঝিম বর্ষার মধ্যে মেঘ ভরা আকাশের তলা দিয়ে কুঠির মাঠে বেড়াতে গেলাম। উপরে বর্ষা স্রোত বয়, গাছপালা, সবুজ তৃণভূমি, বৃষ্টিতে চারধারে ধোঁয়া ধোঁয়া। তারপর গেলাম ওপাড়ার ঘাটে। জল গরম,
নেমে স্নান করতে করতে চারিদিকে চেয়ে সে কি আনন্দ পেলাম। মাথার উপর উড়ন্ত সজল মেঘরাশি, জলের রং কাকের চোখের মতো। কি সুন্দর কদম গাছটার রূপ! মনে হলো ভাগলপুরের সেই অপূর্ব সবুজ কাশবনের চর, সুদূর প্রসারী প্রান্তরের সেই সুন্দর প্রাণ মাতানো স্মৃতিটা। সেও এমনই বর্ষা সন্ধ্যা, এমনই মেঘে ভরা আকাশ, হাতির পিঠে চড়ে আমিনের সঙ্গে সেই বেড়ানোটা। আমি জলে সাঁতার দিলাম। মনে হলো যেন আমি পৃথিবীর কেউ নই, আমি দেবতা। এই মুহূর্তে পাখা ছেড়ে এই মেঘ ভরা আকাশ চিরে ওপারে বহু দূরে কোথায় উড়ে যাব। এমন আনন্দ সত্যি অনেক দিন পাই না। এখনো সোঁদালি ফুল আছে, কিন্তু এবার অতিরিক্ত বর্ষায় অনেক অনিষ্ট করেছে, অনেক ফুলই ঝরে পড়ে গিয়েছে। সোঁদালি ফুল এত ভালোবাসি যে ঘাটে নাইবার সময় ঘাটের ধারে যে গাছগুলো আছে সেদিকের ফুলের ঝাড়গুলোর দিকে চেয়ে থাকি, নইলে যেন প্রাণের আনন্দ সম্পূর্ণ হয় না। দু এক ঝাড় যা আছে তাদেরও চেহারা বড় শ্রীহীন। কি করি, ওদের নিয়েই যা একটু আনন্দ পাই। আগের দিন জগন্নাথকে সঙ্গে নিয়ে বেলেডাঙ্গার মাঠে গিয়েছিলাম। এদিন বৃষ্টি ছিল না, সুন্দর মাঠ তৃণাবৃত, সোঁদালি ফুল এখনো গাছে গাছে খুব। দুটি রাখাল ছেলের সঙ্গে কতক্ষণ বসে গল্প করলাম, মাঠে ছুটোছুটি করে বেড়ালাম, নদী জলে সন্ধ্যায় নাইতে নেমে সাঁতার দিলাম খুব। মোড়টা ফিরতে কুঠির পথে একটা ঝোপের মধ্যে একটা ডালে কি ফুল ফুটে আছে। বাল্যজীবনের কথা মনে করিয়ে দেয়। একসময় এরাই ছিল সহচর, এদের সব চিনি। রোজ খেয়ে উঠে মুখ ধোবার সময় খুড়িমাদের বাড়ির পেছনে বাঁশতলার দিকে যাই। ওই সময়টা বহু পুরাতন দিনের কথা মনে পড়ে যেন। পুরনো বাল্য দিনগুলি প্রতিদিন ওই সময়টাতে ফিরে আসে। এখনো গ্রীষ্মের ছুটি এবার শেষ হয়নি, পরশু পর্যন্ত আছে, কিন্তু খোলবার সময় হয়েছে। মনটা বড় খারাপ হয়ে আসছে। কত কথা যে মনে আসছে, কত গ্রীষ্মের ছুটি এরকম করে কাটলো। অথচ দেশে তো আমার কেউ নেই, যখন ছিল সে ছিল আলাদা কথা। এবার জ্যৈষ্ঠ মাসটা বড় বর্ষা। যখন বাঁশতলি গাছে আম পেকে টুকটুক করছে, যখন যুগল কাকাদের চারা বাগানে আম পাকছে, তখন বর্ষার আকাশ এমন ঘন মেঘাচ্ছন্ন যেন শ্রাবণ মাস কি আষাঢ় মাস। যে সময় কলেজে পড়বার সময় আমি বেলেডাঙ্গার পথের বটতলার শান্ত আশ্রয় ছেড়ে কলকাতার নিরাশ্রয়তার মধ্যে চলে আসতুম, খুব কষ্ট হতো। এবারে কিন্তু কতদিন পর্যন্ত আমি রইলাম। কি সুন্দর বর্ষা দৃশ্য দেখলাম এবার ইছামতির চরে, ইছামতির কালো জলের ওপরে। কি বড় বড় মেঘের ছায়া। ঘাটের পথে খেজুর গাছটায় খেজুর এখনো বোধহয় খুঁজলে দু একটা পাওয়া যাবে। ওদের নিয়ে রোজ পাঠশালা করতুম। খুকু সেন্টেন্স লিখত, জগা ছড়া বলতো, এতল বেতল তামা তেঁতল ধরনা বেতল ধরনা। কি মানে এর ওই জানে, অথচ কি উৎসাহেই আবৃত্তি করত। শিবু ও সুরো ধনুকবাণ নিয়ে যাত্রা করতে আসত। খুকু কত রাত পর্যন্ত বসে আমার কাছে গল্প শুনত। জ্যোৎস্না উঠে যেত, তবুও সে বাড়ি যেতে চাইত না। এক একদিন আবার দুপুরে এসে বলতো, গল্প বলুন। আজবার দিন বকুলতলায় বসে ওকে খাতা বেঁধে দিলাম, সেন্টেন্স করতে দিয়ে বলে এলাম, এসে আবার দেখব। মায়ের ভাঙা কড়াখানা উল্টে পড়ে গিয়েছে। ভিটেটাতে বড় বেশি জঙ্গল হয়েছে। অপু, যেমন বইতে লিখেছি। কুঠির মাঠে গিয়ে এক একদিন গামছা পেতে শুয়ে থাকতুম। খুব হাওয়া, বড় চমৎকার লাগতো। কিন্তু যখন ইছামতির জলে নাইতে নামতুম সকালে ও বিকেলে, সেই সময়ই সকলের চেয়ে লাগতো ভালো। ওপাড়ার ঘাটের সামনে সবুজ ঢালু ঘাস ভরা মাঠ ও আঁকাবাঁকা শিমুল গাছটা যে অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তুলত চোখের সম্মুখে, তা কাকে বলি, কেই বা বুঝবে। যখন আসি তখনও বউ কথা ছিল,
তখনও পাপিয়া কোকিল ডাকত, অথচ তখন তো আষাঢ় মাস পড়েই গিয়েছিল। এবার এ বাড়ি ও বাড়ি এত নিমন্ত্রণ সবাই করে খাইয়েছে, কেন জানি না অন্যবার এত নিমন্ত্রণ তো করে না। দেবব্রতকে কতকাল দেখিনি, তার মুখ ভুলেই গেছি। এতকাল পরে এইবার দেখব। সেদিন বনগাঁয়ে গেছিলাম। সকালে খুকির সঙ্গে পাকা রাস্তায় সাঁকোতে কত খেলা করলুম। খুকি কত ফল তুললে, পাতা তুললে, আমিও কত ফল পেড়ে নিয়ে এসেছিলাম। খুকি রাঁধলে। খুকির সঙ্গে ছেলে মানুষই খেলা খেলে ভারী আনন্দ পাই। খুকি কিন্তু পড়াশুনো করে না, এই ওর দোষ। খুকু এর মতো নয়। খুকু খুব বুদ্ধিমতী, পড়াশুনোয় খুব ঝোঁক। বনগাঁয় সেদিন বোটের পুলে বিশ্বনাথ, দেবেন, সরোজ সবাই বসে গল্প করছিল। আমি যেতে অনেকক্ষণ বসে গল্প হলো। বিশ্বনাথ নিজের বাসায় নিয়ে গিয়ে খুব খাওয়ালে। রাত্রে এই দিন বঙ্কুর বাসায় খাওয়ার পরে জ্যোৎস্নায় বেড়াতে বেড়াতে বনগাঁ স্কুলের ফটকে ঠেস দেওয়া বেঞ্চিটার উপর গিয়ে বসলাম। কত কথা মনে আসে। 24 বছর আগে একজন 12 বছরের ক্ষুদ্র বালক একা বাড়ি থেকে ভর্তি হতে এসে ওই জায়গাটাতে লাজুকভাবে চুপ করে বসেছিল। কতকাল আগে। সেদিন আর আজকের মধ্যে কত তফাৎ, তাই ভাবি। হেডমাস্টার মশাইয়ের ঘরের সামনে বেরিয়ে এলাম। বোর্ডিংয়ের সব ঘরের সামনে বেড়ালাম, কিন্তু পরপর সেদিনের কথাটা মনে আসছিল। একটি ছোট ছেলে বর্ষায় জলা ও আষাঢ় শ্রাবণের আউশ ধানের ক্ষেত ভেঙে এক গা কাদা মেখে চাদর গায়ে মায়ের কাছ থেকে ভর্তি হওয়ার সামান্য টাকা ও 2টি পয়সা জলখাবারের জন্য বেঁধে এনে লাজুক মুখে চুপ করে ওই স্কুলের পৈঠার ওপর বসে আছে। এমন মুখচোরা যে কাউকে বলতে পারছে না ভর্তি কোন ঘরে হয় বা কাকে বলতে হবে। সেই ছোট ছেলেটি 24 বছর আগেকার আমি, কিন্তু সে এত দূরের ছবি যে আজ যেন তার উপর অলক্ষিতে স্নেহ আসে। ওহ, এবার যেন ছুটিটা খুব দীর্ঘ মনে হচ্ছে। সেই কবেকার কথা। সুশীলবাবুর স্ত্রী বটতলায় ভাত রেঁধে আমাদের পরিবেশন করে খাইয়েছিলেন। আমরা কাঠ কুড়িয়েছিলাম। যুগল এসে দাঁড়িয়ে কথা কয়েছিল। সে কতদিনের কথা। তারপর গোপালনগরের বারোয়ারি, তুফন ঠাকরুনের বৃষৎসর্গ শ্রাদ্ধ, সেসবও কতকালের কথা। বড় চারা রাম কেনা, মাঠের চারা রাম কেনা, সেসবও আজকের কথা নয়। আঁচানোর সময় খুড়িমাদের বাড়ির পেছনে গাছপালা ও বাঁশবনের দৃশ্যটা এত অদ্ভুত, যেন একেবারে শৈশবে নিয়ে যায় এক মুহূর্তে। জীবনের রূপ ও সৌন্দর্যে ডুবে গেলাম। হে ভগবান, এর তুলনা দিতে পারিনে। পঞ্চানন চক্রবর্তীর সঙ্গে আলাপ হলো। ইউনিভার্সিটির একটি ব্রিলিয়ান্ট ছেলে, রেবতীবাবুর বন্ধু। পথে আস্তে আস্তে অবনীয় শৈলেনবাবুর সঙ্গে দেখা। তারা মনোজের বাড়ি কাঁঠাল খাবার নিমন্ত্রণ রক্ষা করতে চলেছে। বৃষ্টি আসছে দেখে আমি দৌড় দিলাম। বাসায় এসে ঠিক করলুম এই ঘরটা আমি একলা নেব। এবছরটা খুব পড়ব, লিখব, চিন্তা করব। প্রেসকটস পেরু, শ্যাকলটনস ভয়েজেস ও হিস্ট্রিওগ্রাফির ভালো বই এবার পড়তে হবে। যদিও প্রেসকট আমার পড়া আছে, তবু আরেকবার পড়ব। চিন্তায় যে নির্জনতা চাই, তা ঘরে একা না থাকলে হবে না। ক্রিস্টালোগ্রাফির সম্পর্কে কিছু পড়তে হবে। এ কমাস এই খাতাখানা হারিয়ে গিয়েছিল, তাই মাস 5 ধরে এতে কিছু লেখা হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে খাতাখানা ছিল আমার বাক্সটাতে। সে বাক্সটা কতবার খুঁজেছি খাতাখানার জন্যে, তবু সন্ধান পাইনি। আজ পালিতদের তারাপদবাবু এলেন সন্ধ্যার সময়। তাদের সেই ঠিকুজি কুষ্টিখানা আমার কাছে অনেকদিন পড়ে আছে, তাই ফিরিয়ে নিতে এলেন। বাক্স খুলে ঠিকুজিখানা খুঁজতে খুঁজতে এই খাতাখানাও বের হয়ে পড়ল। ইতিমধ্যে এই 5 মাসের মধ্যে আমার জীবনের অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে। সব দিক থেকে পরিবর্তন।
জানু মারা গিয়েছে, ওর সংসার পড়েছে আমার ঘাড়ে। জীবন ছিল দায়িত্বহীন, অবাধ। এখন আমি পুরোদস্তুর ছাপোষা গেরস্ত মানুষ। বনগাঁয় বাসা করে ওদের সব সেখানে এনে রেখেছি। সেটা যখন আমার কর্তব্য, তখন তা আমায় করতেই হবে। স্বার্থপর হতে পারবো না কোনোদিন। আরও পরিবর্তন হয়েছে। ক্লারিজ সাহেব চলে গিয়েছে, দেবব্রত চলে গিয়েছে। কোথায় গিয়েছে বা দেবব্রতর কি হয়েছে তা আমি লিখব না, কিন্তু আমার মনে যে ব্যথা লেগেছে এতে, ভেবে দেখবারও অবকাশ পাইনি সবসময়। একবার গভীর রাত্রে মনে পড়ে, ঘুম আসে না, চুপ করে থাকি, অন্যমনস্ক হবার চেষ্টা করি। সে ব্যথা বড় সাংঘাতিক। যাক, ও কথা আর লিখে কি হবে। সেদিন শিবরাত্রি গেল। এই শিবরাত্রির সঙ্গে আমি সেদিন বসে বসে হিসেব করে দেখেছিলাম যে জীবনের কত সুখ দুঃখের কাহিনী না জড়িত রয়েছে। মধ্যে একদিন এসেছিল বনগাঁয়ের হরবিলাস, নৃপেন রায়ের নতুন কাগজের জন্যে। তার নাম আমি আজই করে এসেছি উদয়ন। তাকে বললুম, তোমাদের বাসাটা আমায় দেবে? আমি গভীর রাত্রে বসে বসে ভাবছিলাম, তা যদি হয়, ওরা যদি বাসাটা ছেড়ে দেয়, তাহলে সেখানে কি করে বাস করব? কত কথাই না মনে পড়বে। মনে পড়বে আমি যখন বালক, কিছুই বুঝিনি, বনগাঁয় হেডমাস্টার মহাশয়ের বেতের বিভীষিকায় দিন রাত কাঁটা হয়ে থাকি। সেই সব দিনের কথা। সেই এক শিবরাত্রি। কিন্তু না, তার আগেও শিবরাত্রির কথা আমার মনের মধ্যে জাগ্রত আছে। ছেলেবেলায় হালিশহর থেকে সেই যে এসেছিলাম, ছোট মামা প্রভাতী গান করত বৈষ্ণবদের সুরে। আমি শীতে কাঁপতে কাঁপতে নদী থেকে নিয়ে আসতুম। জীবনের সেই প্রথম শিবরাত্রি যার কথা মনে আছে। তারপর অবশ্যই বনগাঁয়ের ওই শিবরাত্রি। ওরা এসে বাইরের ঘর থেকে আমায় ডেকে নিয়ে গেলেন মন্ত্র পড়াতে। বেশ মনে আছে। তাই ভেবেছিলাম এতকাল পরে, জীবনের এত অদ্ভুত পরিবর্তনের পরে, আবার হরবিলাসদের বাসায় থাকবো কেমন করে। ছোট খুকি সম্প্রতি মারা গেছে। ও কেন এসেছিল তাই জানি না। 8 মাস বেঁচে ছিল, কিন্তু এত দুঃখ পেয়ে গেল এই অল্প দিনের মধ্যে, তার কাকে বলি। ও আপন মনে হাসত, কিন্তু সবাই বলতো, আহা কি হাসেন, আর হাসতে হবে না, কে তোমার হাসি দেখছে। ওর অপরাধ, ও জন্মাবার পর ওর বাবা মারা গেল। সত্যি ওর হাসি কেউ চাইতো না। ওর বাবা তো মারা গেল, ওর মারও সংকটাপন্ন অসুখ হলো। ওকে কেউ দেখতো না। ওর খুড়িমা বললে, টাকা পাইতো ওকে মায়ের দুধ দি। ওকে নারকোল তলায় চট পেতে শুইয়ে রাখতো উঠোনে। আমার কষ্ট হতো, কিন্তু আমি কি করব? আমি তো আর স্তন্যদুগ্ধ দিতে পারি নে। ওর রিকেটস হলো, দিন দিন শীর্ণ হয়ে গেল। তবুও মাঝে মাঝে বনগাঁয়ের বাসায় বাইরের দালানে শুয়ে সেই অকারণ অর্থহীন হাসি হাসত। সেদিনও তেমনি হাসতে দেখে এসেছি। ও শনিবারে যখন বাড়ি থেকে আসি, আনওয়ান্টেড স্মাইল। কিন্তু সে হাসি কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে গত মঙ্গলবার থেকে। খয়রামারির মাঠে ওর বালিশটা পড়ে আছে সেদিন দেখেছি। এছাড়া আর কোনো চিহ্ন কোথাও রেখে যায়নি ও। পুওর লিটল মাইট। কিন্তু আমি বলি, ও হাসি শাশ্বত। এই বসন্তে বনে বনে ঘেঁটু ফুলের দলে ফুটেছে। ফুলে ফুলে কত কাল ধরে ফুটে আসছে। কালের মধ্য দিয়ে ওর জীবনধারা অপ্রতিহত, প্রতিদ্বন্দ্বীহীন ও নিত্য। খুকির হাসিও তেমনি। পার্ক সার্কাস থেকে ট্রামে আসতে আসতে তারা ভরা নৈশ আকাশের দিকে চেয়ে আমার মনে সত্য জেগেছে, এই ঘূর্ণমান বিশাল নাক্ষত্রিক জগৎ, এই সৃষ্টিমুখী নীহারিকায় প্রজ্বলন্ত বাষ্পপুঞ্জের রাশি, এই অনাদ্যন্ত মহাকাল, এরা যেমন নিত্য, যতটুকু নিত্য, যে অর্থে নিত্য, তার চেয়ে কোনো অংশে কম নিত্য নয়
আমার অবোধ অসহায় রোগশীর্ণ খুকির দন্তহীন কচিমুখের অনাদৃত অপ্রার্থিত অর্থহীন অকারণ হাসিটুকু। বরং আমি বলছি তা আরও বড়। এই বিশ্বের কোথাও যেন এমন একটি বিপুল ও সুপ্রতিষ্ঠ অধ্যাত্ম নীতি আছে, উদীয়মান সবিতার রক্তরাগের মতো তা অন্ধকারের মধ্যে আলোর সঞ্চার করে, জড়ের মধ্যে প্রাণের স্পন্দন জাগায়, সকল সৃষ্টিকে অর্থযুক্ত করে। এই জন্য অর্থযুক্ত করে যে যে গৌরবে সৃষ্টির সৌন্দর্য রূপ পেয়েছে, মহিমময় হয়েছে, সেই বর্ণ সবিতার দান আদিম অন্ধকারে অবগুণ্ঠিতা বসুন্ধরার মুখের আবরণ অপসারিত করেছেন সবিতা তাঁর আলোর অঙ্গুলির স্পর্শে। তাকে সার্থক করেছেন, জাগ্রত করেছেন। মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা তাঁরই তেজময় মন্ত্রে। খুকির হাসি সবিতার ওই অমৃত জ্যোতির মতো, তা মৃত্যুঞ্জয়ী, তা বিশ্বের জড়পিণ্ডে প্রাণের সঞ্চার করে, বিপুল সৃষ্টিকে অর্থযুক্ত করে, গৌরবময় করে। তা মিথ্যা নয়, অনিত্য নয়, তা শাশ্বত, তা অমৃত। এবং তা সম্ভব হয়েছে সৃষ্টির ওই অধ্যাত্মনীতির আইনে। ও নীতি অমোঘ, ওর শক্তি ও ওর সত্য অস্তিত্ব অন্তরতম অন্তরে অনুভব করতে পারি, কিন্তু ভাষায় বোঝানো যায় না। সম্বলপুর। বেলা পড়ে এসেছে। রাঙা রোদ দূরের পাহাড়ের মাথায়, শালবনে, রাঙা মাটির টিলার গায়ে। চারিধার কত নিঃশব্দ, আকাশ কেমন নীল। অনেকদিন এমন মনের আনন্দ পাইনি। কলকাতার মুমূর্ষু নিস্তেজ মন কাল সারা রাত ও আজ সারা দিনের মাঝে বন্য সৌন্দর্য দেখে, প্রথম বসন্তে ফুটন্ত পলাশবনের ও ধাতব ফুলের প্রাণবন্ত রূপ দেখে, ইপ স্টেশনের অরণ্য নদী পর্বত সমাচ্ছন্ন বিরাট পটভূমির দৃশ্যে এক মুহূর্তে তাজা হয়ে উঠল। কি ঘন শালপলাশের বন, কি সুন্দর জনহীন প্রান্তর, দূরে দূরে নির্জন পর্বতমালা। মন অভিভূত হয়ে পড়ে, কিন্তু হৃদয়ের অভ্যন্তরে মাথা সতেজ হয়ে ওঠে। রোদ কি অপূর্ব রাঙা হয়ে এসেছে। স্টেশনের পাশের পথটা দিয়ে সোমরার হাট থেকে সাঁওতালি মেয়েরা হাট করে ঝুড়ি মাথায় নিয়ে যাচ্ছে। হাটটায় এইমাত্র আমি, প্রমোদবাবু ও কিরণবাবু বেড়াতে গিয়েছিলাম। বেগুন, রেড়ির বীজ, কচি ইঁচড়, চিংড়ি, কুমড়ো, খই, মুড়ি বিক্রি করছে। এক জায়গায় একটি সাঁওতালি যুবতী ধান দিয়ে মুড়কি নিচ্ছে। এই হাটের সামনে একটা প্রাকৃতিক জলাশয়ে আমরা স্নান করলুম। ভারী আনন্দ পেয়েছি আজ। ভাগলপুর ছেড়ে আসবার পরে এত আনন্দ সত্যি অনেককাল পাইনি। রোদের রাঙা রং অতি অপূর্ব। ডাকবাংলো থেকে লোক জিজ্ঞেস করতে এসেছে আমরা রাত্রে কি খাবো। সকালে আমরা রওনা হলাম বিক্রমখোলের পথে। পথে কি সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা, শিরশির করে পাহাড়ি নদী বয়ে চলেছে। কতকগুলি লোক একটা কাঠের পুলের ওপর খড় বিছিয়ে দিচ্ছে। তারা বললে পাটোয়ারির ছেলে এ পথে চলে গিয়েছে। পাহাড়ি করবীর দল জলের ধারে ফুটে রয়েছে। শান্ত শাল পলাশের বনের ছায়া। এখানেই সবাই উড়িয়া বুলি বলছে, এমন ভালো লাগে। নীল আকাশের তলে অফুরন্ত বাঁশের জঙ্গল, শালপলাশের বনে রোদ ক্রমে হলদে হয়ে আসছে। প্রিন্ডোলা থেকে গভীর অরণ্যের মধ্যে দিয়ে 7-8 মাইল পথ হেঁটে দুপুরে বিক্রমখোলে পৌঁছলাম। বিক্রমখোলের গায়ে প্রাগৈতিহাসিক যুগের পাথরে উৎকীর্ণ লিপি আবিষ্কৃত হয়েছে, তাই দেখবার জন্য আমরা এখানে এসেছি। লেখাটা ভারী চমৎকার জায়গায়। একটা লাইমস্টোন ক্র্যাগের নিচে ছায়া ভরা জায়গায় প্রাকৃতিক ছোট একটা গুহা মতো, তারই গায়ে লেখাটা। চারিধারে বন যেমন গভীর তেমনই সুন্দর। পথের মধ্যে জঙ্গলে কত ধরনের গাছ। আমলকি ও হরিতকির বন। আমরা আমলকি ফল কুড়িয়ে খেতে খেতে এলাম।
প্রিন্ডোলা গাঁয়ের পাটোয়ারি আমাদের জন্য মুড়কি ও দুধ নিয়ে এলো। উড়িষ্যার এই গভীর জঙ্গলে সেই প্রাগৈতিহাসিক যুগের শিলালিপি ভারতবর্ষের ঐতিহাসিক বিশেষজ্ঞদের দৃষ্টি আকৃষ্ট করেছে। জায়গাটা অতীব গভীর অরণ্যময়। কি অপূর্ব নীল আকাশ অরণ্যের মাথায়, কি অপূর্ব নিস্তব্ধতা। পাহাড়ের ক্র্যাগ, তার ছায়ায় আমরা কতক্ষণ বসে রইলাম। ছেড়ে যেতে আর ইচ্ছে করে না। ইচ্ছে হয় না যে আর বেলপাহাড়ে ফিরি, আবার গাড়িতে উঠি, আবার কলকাতায় যাই। প্রিন্ডোলা নামে একটা গাঁ পাহাড়ের পাদদেশে, এইখান দিয়ে বিক্রমখোল যেতে হয়। আমরা বেলা 10টার সময় এখানে পৌঁছলাম। একটু পরেই পাটোয়ারি গাড়ি করে এলো। গাঁয়ের গাঁউঠিয়া অর্থাৎ গ্রাম প্রধানের নাম বিম্বাধর। সে তাড়াতাড়ি আমাদের জন্য দুধ ও মুড়কি নিয়ে এলো খাবার জন্যে। একটু বিশ্রাম করে আমরা বিক্রমখোল রওনা হলাম। দেখাশুনো করে ফিরে আবার গাঁয়েই এলাম। ওবেলাকার নাচের দল নাচ দেখালে। আমরা একটা ফটো নিলাম। আমাদের কোনো অদৃষ্টপূর্বক জীব ভেবে এখানকার লোকেরা ঝুঁকে পড়েছে। দলে দলে এসে আমাদের চারপাশে দাঁড়িয়েছে। প্রমোদবাবু মুখে সাবান মেখে দাড়ি কামাচ্ছে। এরা অবাক হয়ে চেয়ে আছে। এ দৃশ্য আর কখনো দেখেনি বোধহয়। ফটোগ্রাফ নেবার সুবিধের জন্য নাচ হলো পথের ওপর। ঝনঝন করছে রোদ। নাচওয়ালিদের মুখের ওপর বড় রোদ্দুর পড়ছে দেখে আমি পরিমলবাবুকে তাড়াতাড়ি স্ন্যাপটা সেরে নিতে বললুম। নাচ গান শেষ হলো। প্রমোদবাবু, পরিমলবাবু ও কিরণ হেঁটে রওনা হলেন বেলপাহাড়ে। আমার পায়ে ফোসকা পড়েছে বলে হাঁটতে পারা গেল না। গরুর গাড়িতে ওদের জিনিসপত্র নিয়ে আমি ঘণ্টাখানেক পরে রওনা হলাম। দেখলাম আর্যাবর্তের সমতল ভূমি বাদে ভারতের সবটাই এই ধরনের ভূমি। বিয়েনারি দেখো না কেন, সেই খড়গপুর থেকে আরম্ভ হয়েছে রাঙামাটি, পাহাড় ও শালবন, আর বরাবর চলেছে এই 400 মাইল। এরপরও চলেছে আরও 400 মাইল। 400 মাইল কেন, আরও 800 মাইল বোম্বে পর্যন্ত। অরণ্যের দৃশ্য সেখানে যেতে আরও গম্ভীর। সহ্যাদ্রির মহিমময় ঘাটশ্রেণীর অপরূপ দৃশ্যের তুলনা কোথায়। ওদিকে মহীশূর, নীলগিরি, মালাবার উপকূলে ট্রপিক্যাল ফরেস্ট, আর্যাবর্তের সমতল ভূমি পার হয়েই অতুলনীয় হিমালয়, আলপাইন মিডোজ। ভারতের প্রকৃত রূপই এই রাঙামাটি, পাহাড়, শালবন, এই আসল ভারতবর্ষের রূপ। বাংলার সমতল ভূমিতে সারা জীবন কাটিয়ে আমরা ভারতের প্রকৃত রূপটিই ধরতে পারিনে। অবশ্য বাংলার রূপ অন্যরকম। বাংলা কমনীয়, শ্যামল, ছায়া ভরা। সেখানে সবই যেন মৃদু ও সুকুমার, গাছপালা থেকে নারী পর্যন্ত। এসব দেশের মতো রুক্ষভাব ওখানে তো নেই। মাথার উপর তারা ভরা আকাশ, কি জলজলে নক্ষত্রগুলো, যেন হীরের টুকরোর মতো জ্বলছে। বিরাট বিরাট প্রকৃতি এখানে শিব মূর্তি ধরেছে। কমনীয় নয়, সুষ্ঠু নয়, কিন্তু উদার, মহিমময়, বিরাট। বিরাট ইজ দ্য টার্ম ফর ইট। হঠাৎ খুকিটার কথা মনে পড়ে গেল। ওর সেই অবোধ, অনাদৃত হাসিটুকুর কথা মনে পড়ল। এই বিরাট প্রকৃতি, ওই নক্ষত্র জগৎ, বিশাল উদার স্পেসের মধ্যে ওর স্থান কোথায়? মরে সে কোথায় গেল? তার ক্ষুদ্র জীবনী শক্তি নিয়ে ও কি এদের বিরুদ্ধে দাঁড়াতে পারত? পুয়ার মাইট, হোয়াট চান্স হ্যাড শি, এ হেল্পলেস থিং। কিন্তু বনের এই হলদে তিলের ফুলের থোকা প্রথম বসন্তে যা থোকা থোকা হয়ে ফুটেছে, তা দেখলে মনে আশা জাগে। আমি বলতে পারি এই বিরাটতার সঙ্গে মঙ্গল মিশে আছে। এই মহিমময় সন্ধ্যায় আত্মার সত্য দৃষ্টি খুলে যায়। বুদ্ধি দিয়ে সে জিনিস বোঝা যায় না, তর্কযুক্তির পথে তা ধরা দেয় না। তা প্রাণের মধ্যে আপনা আপনি ফুটে ওঠে, নির্জন ধ্যানের মধ্যে দিয়ে, অপূর্ব আনন্দের মধ্যে দিয়ে। মুখে বলে সেসব বোঝানো কি যায়? ফিরে দেখি ডাকবাংলোতে ওরা আসেনি। আমি একাই অনেকক্ষণ বসে রইলাম।
সামনে চাঁদ উঠেছে, নক্ষত্র জ্বলছে। অনেকক্ষণ পরে ওরা এলো। বললে স্টেশনের কাছে একটা হায়না মেরেছে। আমি একটা শালপাতার পিকা আনিয়ে খেলাম। সারা রাত্রি আমরা গল্প করে জাগলাম। শেষ রাত্রে আমি কয়েকবার উঠে এসে বাইরে দাঁড়ালাম। চাঁদ দূরে পাহাড়ের মাথায় অস্ত গেল। রাঙা হয়ে গেল চাঁদটা। অদ্ভুত দেখতে হয়েছে। অনেক রাত্রে আমরা স্টেশনে এলাম। বেজায় শীত। ভোরবেলার দিকে ট্রেনটা এলো। রাতে কি কষ্ট! মালের বস্তার উপর বসে বসে ঢুলছিলাম। পরিমলবাবুকে জায়গাটা ছেড়ে দিলাম। ভোর হলো কুলুঙ্গা স্টেশনে। কি অপূর্ব পর্বতের ও জঙ্গলের দৃশ্য! এমন ওয়াইল্ডারনেস আমি খুব কমই দেখেছি। যে স্টেশনে আসি সেইটাই মনে হয় আগেকার চেয়ে ভালো। নোটবুকে বসে বসে নোট করি কি কি সেখানে আছে। গোইলকেরা স্টেশনটি বড় সুন্দর লাগলো। শাল জঙ্গল, পাহাড়, স্থানটা অতি নির্জন। বাংলাদেশের কাছে যত আসি ততই সমতল প্রান্তর বেশি। খড়গপুরের ওদিকে কলাইকুণ্ডা জায়গাটি এ হিসাবে বেশ ভালো। বাংলাদেশে গাড়ি ঢুকল। তখন বেলা একেবারে চলে গেছে। এ আর এক রূপ, অতি কমনীয়, শান্ত শ্যামল। চোখ জুড়িয়ে যায়, মন শান্ত হয়। কিন্তু এর মধ্যে বিরাটত্ব নেই, ম্যাজেস্টি নেই। হৃদয় মন বিস্ফারিত হয় না। কল্পনা উদ্দাম হয়ে উঠে অসীমতার দিকে ছুটে চলে না। এতে মনে তৃপ্তি আসে। ছোটখাটো ঘরোয়া সুখ দুঃখের কথা ভাবায়। নানা পুরনো স্মৃতি জাগিয়ে তোলে। মানুষ যা নিয়ে ঘরকন্যা করতে চায় তার সব উপকরণ যোগায়। হাসি অশ্রুমাখানো লজ্জাবনতা পল্লী বধূটি যেন, তার সবই মিষ্টি কমনীয়। কিন্তু মানুষের মন এছাড়া আরো কিছু চায়। আরো উদ্দাম, অশান্ত, রুক্ষ রুদ্র ভাব চায়। বাংলাদেশে তা যেন ঠিক মেলে না। হিমালয়ের কথা বাদ দিই, সেটা বাংলার নিজস্ব একচেটে জিনিস নয়। আর তার সঙ্গে সত্যিকার বাংলার সম্বন্ধই বা কি? পদ্মা, সেও অপূর্ব, সন্দেহ নেই। কিন্তু সে আদরে পালিতা ধনী বধূ, একগুঁয়ে, তেজস্বিনী, শক্তিশালিনী। যা খুশি করে, কেউ আটকাতে পারে না। সবাই ভয় করে চলে। খামখেয়ালি রূপবতী, তবে মিষ্টি নয়। হাইব্রিড রূপ ও চালচলন। ঘরকন্যা পাতিয়ে নিয়ে থাকবার পক্ষে তত উপযোগী নয়। কলকাতা ফিরে পরদিনই নীরদবাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ হলো সন্ধ্যায়। আমার আবার একটু দেরি হয়ে গেল। সুশীলবাবু মাঝের দিন আমার বাসায় এসেছিলেন। বঙ্গশ্রী অফিসে আমায় ফোন করেছিলেন। যাবার সময় পার্ক সার্কাস থেকে ওর বাসা হয়ে গেলাম। সতীশের সঙ্গে একটা আফিমের দোকানে আজ আবার দেখা হলো। কদিন ধরেই উড়িষ্যা ও মানভূমের সেই স্বপ্ন রাজ্য মনে পড়ছে। বিশেষ করে মনে পড়ছে আসানবনি ও টাটানগরের মধ্যবর্তী সেই বনটা, যেখানে বড় বড় পাথরের চাঁইয়ের মধ্যে শালের জঙ্গল। পত্রহীন দীর্ঘ গাছগুলিতে হলদে কি ফুল ফুটে আছে। কেবলই ভাবছি ওইখানে যদি একটা বাংলো বেঁধে বাস করা যায়, ওই নির্জন মাঠ, বন, অরণ্যানীর মধ্যে। অপরাহ্নেও জ্যোৎস্নাময়ী রাত্রিতে তাদের রূপ ভাবলেও মন অবশ হয়ে যায়। সকালে উঠে দীনেশ সেনের বাড়িতে এক বোঝা পরীক্ষার কাগজ পেশ করে এলুম। সারা পথে মুচকুন্দ চাঁপার এক অদ্ভুত গন্ধ। বিজয় মল্লিকের বাগানে একটা গাছে কেমন থোকা থোকা কাঁচা সোনার রঙের ফুল ধরেছে। বড় লোভ হলো। ট্রাম থেকে নেমে বাগানের ফটকের কাছে গিয়ে দারোয়ানকে বললাম, ওই গাছতলাটায় একবার যেতে পারি? সে বললে নেহি। সংক্ষেপে বললে, আমায় সে মানুষ বলেই মনে করলে না। আবার বললুম, দু একটা ফুল নিয়ে আসতে পারি নে, তলায় তো কত পড়ে আছে। সে এবার অত্যন্ত কন্টেম্পচুয়াস ভাবে আমার দিকে চেয়ে পুনরায় সংক্ষেপে বললে, নেহি। ভালো, নেহি তো নেহি।
গড়ের মাঠে খিদিরপুর রোডের ধারে অনেক মুচকুন্দ ফুলের গাছ আছে। ট্রামে আসবার সময় দেখে এসেছি, সেখান থেকে কুড়িয়ে নেব এখন। তারপর এলাম নীরদবাবুর বাড়ি। সেখানে খানিকটা গল্পগুজব করে গেলাম শ্যামাপ্রসাদ বাবুর বাড়ি। পাশের বৈঠকখানায় রমাপ্রসাদবাবু আছেন দেখলাম। শ্যামাপ্রসাদবাবুও তার লাইব্রেরি ঘরে কি কাজ করছিলেন। সেখানে খানিকটা থাকার পর বাসায় ফিরলাম। বিকালবেলা, আজ রামনবমী। কতদিনের কথা মনে পড়ে। বিকালে বসে বসে তাই ভাবছিলাম, বেলা পড়ে এসেছে, কত পাপিয়ার ডাকভরা এই সময়ের সেই পুরাতন দুপুরগুলো। বাঁশের শুকনো পাতার কথা কেন এত মনে হয় তা বুঝতে পারিনি। সুভদ্রাকে কাল যখন পত্র লিখলুম, তখনও বাঁশবনের কথা ও শুকনো পাতার রাশির কথাই মনে এলো। পাপিয়ার গানের কথা বিশেষ করে মনে আছে। এইসব দিনের অতীত দুপুরগুলোর সঙ্গে পাপিয়ার গান জড়ানো আছে। আর জড়ানো আছে অদ্ভুত ধরনের ওয়াইল্ড আনন্দ। বেলা পড়ে এসেছে। গোসাইপাড়ার নারকোলতলায় আজও তেমনি মেলা বসেছে, অতীত দিনের মতো। বাদাময়রা মুড়কি ও কদমা বিক্রি করছে। গোপালনগর থেকে হয়তো যুগল ও হাজরা ময়রা তাদের তেলে ভাজা, জিবে গজা ও জিলিপির দোকান নিয়ে এসেছে। বাবার সেই শ্লোকটা, অনেক কালের সেই আম্বনের ছায়ায় উচ্চারিত শ্লোকটা আজও আমার মনে আছে। পুরনো খাতাখানা আজও আছে, নষ্ট হয়নি। সকালবেলা ন্যাড়াদের ছাদে বসে লিখছি। গ্রীষ্মের ছুটিতে গ্রামে এসেছি। বাস্তবিকই গ্রামের লোকের সংকীর্ণতা এত বেশি, মনকে বড় পীড়া দেয়। এদের মন চারিধার থেকে শৃঙ্খলিত, খোলবার অবকাশ নেই। আবাল বৃদ্ধ বনিতার এই দশা দেখছি। এদের আচার শুষ্ক ও সৌন্দর্য বর্জিত। স্বাস্থ্যনীতির সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। কাল বিকেলে নদীর ধারে গিয়ে অনেকক্ষণ একলা বসেছিলাম। বাংলাদেশের, বিশেষ করে আমাদের অঞ্চলের প্রকৃতির এই যে সৌন্দর্য, এ অন্য ধরনের। কিছুদিন আগে আমি উড়িষ্যায় গিয়ে সেখানকার বন পাহাড়ের সৌন্দর্যের কথা যা লিখেছিলাম, এখানে বসে মনে মনে বিচার করে দেখে আমি বুঝলাম তার অনেক কথা আমি ভুল লিখেছিলাম। বাংলার সৌন্দর্য মোর ট্রপিক্যাল। এখানে অল্প একটু স্থানের মধ্যে যত বিভিন্ন শ্রেণীর গাছপালা ও লতা আছে, ওসব দিকে তা নেই। এখানে বৈচিত্র্য বেশি। নীল আকাশ ওখানেও খোলে, মনে অন্যরকম ভাব আনে। তা মহনীয়, বিরাট, এ কথা ঠিকই। কিন্তু বাংলার আকাশ, বিশেষ করে পল্লী অঞ্চলের কি গ্রাম্য নদীর উপরকার যে আকাশ, তার সৌন্দর্য মনে অপূর্ব শিল্পরসের সৃষ্টি করে, মনে বৈচিত্র্য আনে। হয়তো বিরাটতা নেই ঠিকই, কিন্তু পোয়েট্রি অফ লাইফ এতে যেন বেশি। বাঁশ গাছে ও শিমুল গাছে এদেশের, বিশেষ করে আমাদের এই অঞ্চলের সৌন্দর্যকে এক অভিনব রূপ দিয়েছে। জ্যৈষ্ঠ মাসে এর সঙ্গে গ্রামে জোটে কচি উলুবন ও আউশ ধানের ক্ষেত। এত সবুজের সমাবেশ আর কোথাও দেখিনি। এ ফিস্ট অফ গ্রিন। তবে গ্রামের মধ্যে মুক্ত আকাশ বড় একটা দেখা যায় না, ওই একটা দোষ, বড় চাপা। কিন্তু মাঠে, নদীর ধারে মুক্তরূপা প্রকৃতি যেমনই লীলাময়ী, তেমনই রূপসী। উদার প্রান্তর, উদার আকাশ, নানা বর্ণের মেঘের মেলা ও অস্তদিগন্তে। সন্ধ্যার কিছু পূর্বে মেঘচাপা গোধূলির আলোয় গাছপালায়, শিমুল গাছের মাথায়, নদী জলে, উলুখড়ের মাঠে কি যে শোভা! এ কথা জোর করে বলতে পারি, বিক্রমখোলের পাহাড় ও বনের ওপারে যে আকাশ দেখেছিলাম, মাধবপুরের চরের ওপারের বিকালের আকাশ তার চেয়ে মনে অনেক বেশি বিচিত্র ভাবের সৃষ্টি করে। এইমাত্র নাগপুর শহরের চতুষ্পার্শ্ববর্তী মালভূমিতে মোটরে বেরিয়ে ফিরে এলাম। একথা ঠিকই যে বাংলার রূপ যতই সুন্দর হোক, বিরাটতায় ও গম্ভীর মহিমায় এসব দেশের কাছে তা লাগে না। উড়িষ্যার বন পাহাড়ের সৌন্দর্যের চেয়েও এর সৌন্দর্য বিরাট ও ম্যাজেস্টিক।
বাংলাদেশের রূপ নিতান্তই নিরীহ পল্লীবধূর মতো লাবণ্যময়ী, লাজুক টিপ পরা ছোট্ট মুখটি। কিন্তু এদেশের হাইল্যান্ডের রূপ গর্বদৃপ্ত সুন্দরী রাজরানীর মতো।